কুলসুম একটা চাকরির জন্য অনেক অফিসে ঘুরে ঘুরে ব্যর্থ হল। কোথাও চাকরি হয়নি কুলসুমের। একদিন কুলসুমের চাচা কুলসুমকে একটা ঠিকানা দিয়ে বলল, এই লোকের কাছে গেলে তোর চাকরি হবে। আমি বলে দিব। কুলসুম চাচার কথায় খুশি হয়ে বলল, আমি যাব। তারপর সেই বস কুলসুমের ইন্টারভিউ রাতে ফাইনাল করল। কুলসুম কোনো উপায় না পেয়ে রাতেই ইন্টারভিউ দিতে গেল। তারপর ইন্টারভিউর নামে বস কুলসুমের সাথে এক রাতে 4 বার ভাবতেই পারছি না। বাকিটা গল্পতেই বলছি। বাবা হঠাৎ করেই স্ট্রোক করে মারা গেল। ওর কোনো ভাই বোন নেই। এমনকি সেরকম কোনো নিকট আত্মীয় নেই যে ওদেরকে সাহায্য করবে। তার উপর তার মা অসুস্থ। তাই হঠাৎ করেই কুলসুমের উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল। সে সবে মাত্র এসএসসি পাশ করেছে। সে জানে না তার এই যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাবে কিনা। সারাদিন বিভিন্ন অফিসে অফিসে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত হয়ে সে তার বাসায় ফিরে আসে। পরদিন ওদের বাসায় কুলসুমের এক দূরসম্পর্কের চাচা বেড়াতে আসলেন। ওনাকে কুলসুম একটা ফোঁটাও পছন্দ করে না। কুলসুম যখন ছোট ছিল এই লোক অনেক দিন পর পর আসত আর কুলসুমের দিকে তাকিয়ে থাকত। লজ্জায় এসব কথা কাউকে বলতে পারেনি ও। আজও এই লোকটিকে দেখে কুলসুম খুশি হতে পারল না। সে সালাম দিয়ে চাচাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভিতরে চলে গেল। একটু পরেই চাচা আবার তাকে ডেকে পাঠালেন। সে এসে সোফায় বসল। অনেক দিন পর কুলসুমকে কাছ থেকে দেখতে পেল ওর চাচা সিরাজ উদ্দিন। শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছো। জি চাচা, অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখেছে কুলসুম। শোনো বেটি, এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি। তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি কালই ওনার সাথে যোগাযোগ করবে। আমি বলে রাখব, তোমার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে কুলসুম খুশি হয়ে গেল। এমনকি নিচু হয়ে চাচাকে সালামও করে ফেল। তার চাচা কুলসুমের দিকে তাকিয়ে রইল। কুলসুম উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন। বড় হওয়ার পর কুলসুমকে অনেকদিন পরে দেখে চাচার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল। কুলসুমের মতো একই সাথে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। পরদিন সকালে কুলসুম ঠিকানা অনুযায়ী উত্তরার একটা অফিসে গিয়ে দিদার নামে ওখানের ম্যানেজারের সাথে দেখা করল। কুলসুমকে এক নজর দেখেই দিদার চমকে উঠল। এদেশে এখনো এরকম মেয়ে আছে। সে নিজেও অনেক সুন্দর। বহুদিন কানাডায় ছিল সে। মেয়েটি দেখতে একদম কানাডা দেশের মেয়ের মতো। কুলসুমকে দেখে ওর তাদের কথা মনে হয়ে গেল। নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তা তার ধারণা ছিল না। মনে মনে সিরাজ সাহেবের চয়েজের প্রশংসা করল সে। মুখে বলল, সিরাজ উদ্দিন তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়েই রেখেছ, তবে তোমার নিজেকে প্রমাণ করতে হবে, বুঝেছ? জি স্যার, কুলসুম নতমুখে বলল। ভালো, তোমার মতোই মেয়ে আমাদের অফিসে দরকার। তোমার মতো মেয়ে অনেক দিন যাবৎ খুঁজেছি, পাইনি। আজ পেয়েছি। আমি আশা করি তুমি অফিসের কাজ খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এস, ওখানেই তোমার ইন্টারভিউ হবে। সন্ধ্যায় ইন্টারভিউ? কুলসুম অবাক হয়ে যায়। আমাদের কোম্পানি সময়ের মূল্যতে বিশ্বাস করে, তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না। কোনো আপত্তি আছে তোমার? না স্যার। ওকে দেন, এই নাও ঠিকানা। ঠিক 7টার মধ্যে চলে এসো। কুলসুম ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে। সে দিদার সাহেবের ব্যবহারে খুশি হয়েছে। অন্য যতগুলো অফিসে সে গিয়াছে প্রতিটাতেই অফিসের বসকে অভদ্র বলে মনে হয়েছে, কিন্তু দিদার সাহেবকে তার ভদ্র বলে মনে হয়েছে। লোকটিকে ওর খুব ভদ্র বলে মনে হলো, কিন্তু সে আসলে ভদ্র নয়, সে আরও জঘন্য। সন্ধ্যায় খুঁজে খুঁজে উত্তরার অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো কুলসুম। দারোজান গেট খুলে ওকে সোজা 4তলায় চলে যেতে বলল। 4তলায় এক বিশাল ড্রয়িং রুমে ঢুকে কুলসুম দিদার সাহেবকে দেখে চিনতে পারল। ওনার সাথে অন্য একজন অপরিচিত লোক ছিল। সে দুজনকেই সালাম দিল, কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে বলল, এত সম্মান করতে হবে না আমাদের। দিদার সাহেব যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল। উনি হচ্ছেন আমার পার্টনার জসিম। দিদার কুলসুমকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল। কুলসুম সোফায় গিয়ে বসতেই জসিম উঠে এসে ওর পাশে একেবারে পাশে বসল। দিদার, আপনি ঠিকই বলেছেন। কুলসুম আসলেই একজন দক্ষ মেয়ে, জসিম দিদার দিকে ফিরে বলল। কুলসুম কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জসিম আবার কুলসুমের দিকে ফিরে তাকালো। জসিম তার বাজে আচরণ করার চেষ্টা করল।
এসব দেখে কুলসুম চট করে উঠে দাঁড়ালো। কি করছেন আপনারা এসব? এই বুঝি আপনাদের ইন্টারভিউ? দিদার হা হা করে হেসে উঠল। জসিমও হাসতে হাসতে বলল, আমাদের ইন্টারভিউ যদি তুমি পাশ করতে পারো তাহলে চাকরিটা তোমার কনফার্ম হয়ে যাবে। দিদার হাসি থামিয়ে কুলসুমের দিকে ফিরল। দেখো কুলসুম, এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ। তোমার চাকুরি দরকার, আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনটাই তোমার নেই। কিন্তু তোমার কাছে একটা কিছু চাওয়ার আছে। যদি তুমি আমাদের চাওয়া পূরণ করতে পারো তাহলে তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে। এরপর থেকে তোমাকে আর কোনোদিন আমরা তোমার কাছে কিছু চাইব না। আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে যেখানে আমাদের সাথে তোমার দেখাই হবে না। ভেবে দেখ, মাসে 20,000 টাকা বেতন। আমি ভেবেছিলাম কুলসুম মনে মনে খুশি হয়ে উঠবে। হাসালে দেখছি। কুলসুম বলল, দেখুন আমি কিছু দিতে পারবো না। যদি আমার যোগ্যতা অনুযায়ী আপনারা আমাকে চাকরিটা দেন তাহলে আমার খুব উপকার হবে। অফিসের বস বলল, এটা কি মামার বাড়ির আবদার যে চাইলেই চাকরি হয়ে যাবে? তুমি যদি আমাদের কথায় রাজি থাকো তাহলে চাকরি তোমার হয়ে যাবে। এমন কথা শুনে কুলসুম খুব কষ্ট পেল। তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা চট বসিয়ে দেয়া। কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল। আর তাই অসহায় হয়ে চাকরিটার জন্য তাদের কথায় রাজি হলো। এই তো ভালো মেয়ে, রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথেই সাথেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। এখন যেতে পারো। সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন চাকুরির ট্রেনিংয়ের জন্য আজ সারারাত অফিসে থাকতে হবে। ওর চাকুরি পাওয়ার খবরে মা এতই আনন্দিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এল না। কুলসুম আজ ইচ্ছেমত সেজেছে। ও এমনিতেই সুন্দরী, তার উপর আজ এভাবে সাজাতে ওকে আরো সুন্দর দেখাচ্ছে। দিদার বাসার দরজাটা গেট খুলে দিতে দিতে কুলসুমের তার অফিসের 4 তলায় গেলা। তার দিকে তাকিয়ে রইল। সে কুলসুমকে সোজা 3 তলায় চলে যেতে বলল। কুলসুমের মনের ভিতর কি চলছিল তা কেউ জানে না। অফিসের বস দুইটাও জানে না আজকে কুলসুম এমনভাবে সেজে এসেছে। তারা কুলসুমকে দেখে অবাক। কুলসুম আজ মনে মনে সিদ্ধান্ত নিল যে করে হোক চাকরিটা আমার চাই। তারপর বস্তুটিকে এমন করব সারা জীবন আমার কথা মনে থাকবে। কুলসুমকে দেখে অফিসের বস বলল, এই অফিসে তোমাকেই চাই। অফিসের বস বলল, তাহলে আমি আমার পার্টনারকে আসতে বলি। কুলসুম বলল, স্যার আমার একটা কথা ছিল। আপনারা আমার কাছে যা চাইছেন সেটা আমি এই মুহূর্তে দিতে পারবো না। আমাকে একটু সময় দিতে হবে। বস আমার কারণ জানতে চাচ্ছে কি কারণে এই মুহূর্তে হবে না। আমি বলেছিলাম, দেখুন আমার মা খুব অসুস্থ, আজ আমার বাড়িতে যেতে হবে। এমনও হতে পারে মাকে আজ হাসপাতালে নিয়ে যেতে হবে। বস বলল, তুমি আজ রাত এখানে থাকো, আমি তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমি বসকে বললাম, আপনার ব্যবস্থা করতে হবে না। আমি বাড়িতে মায়ের অবস্থা বুঝে তারপর মাকে হাসপাতালে নিয়ে যাব। বস বলল, ঠিক আছে, আমি তোমাকে আজকের দিনটা সুযোগ দিলাম। কাল রাতে তোমার আসতে হবে। যদি কাল না আসো তাহলে তোমার চাকরিটা মিস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি কাল রাতে আমি আসবা। আমি বাড়িতে গিয়ে দেখলাম মা খুব অসুস্থ। আমি মাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। ডাক্তাররা মায়ের পরীক্ষা করে দেখল মাকে সুস্থ করতে হলে সর্বনিম্ন 5 লাখ টাকা খরচ হবে। আর যদি সেই টাকা 24 ঘন্টার ভিতরে না দিতে পারি তাহলে মায়ের চিকিৎসা হবে না, আর মাও বাঁচবে না। আমি এখন এত টাকা কোথায় পাব? আমি মহাচিন্তায় পড়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছি না। আমার আপনজন বলতে কেউ নেই। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছ থেকে এত টাকা পাব? ভাবতে ভাবতে প্রায় 12 ঘন্টা চলে গেল। আমি ভাবলাম আমি অফিসের বসের কাছে যাব, কারণ তাদের তো টাকার অভাব নেই। তারা আমাকে টাকা দিবে। কিন্তু 5 লাখ টাকা তারা কি আমায় দিবে? আমি তাড়াতাড়ি অফিসের স্যারের কাছে গেলাম। অফিসের বড় বস আমায় দেখে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কিছু বলবো সেই সুযোগটা আমায় দিচ্ছে না। আমি বললাম, বস আপনি এভাবে কি দেখছেন? বসের হুঁশ ফিরল। আমি বসকে বললাম, আমার টাকার দরকার। 24 ঘন্টার ভিতরে আমি যদি কাউন্টারে টাকা জমা না দিতে পারি তাহলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি আপনাকে বলেছিলাম না মা খুব অসুস্থ, আজ মাকে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি। বস আমার কথা শুনে বলল, কত টাকা লাগবে? আমি বললাম, বস আমার মাকে বাঁচাতে 5 লাখ টাকা লাগবে।
বস আমার কথা শুনে বলল, এত টাকা আমি তোমায় কিভাবে দিব? আমি বসের পায়ে ধরে বললাম, বস আমার মাকে বাঁচান, আমি আপনার সব কথা রাখব। ২৪ ঘন্টার ভিতরে টাকাটা জমা না দিতে পারলে আমার মাকে বাঁচানো যাবে না। আর তাই বলছি আপনি একটা কিছু করুন। বস বলল, ঠিক আছে আমি টাকা দিব এবং তোমার মায়ের সমস্ত চিকিৎসার খরচ আমি দিব। কিন্তু তার বিনিময়ে আমি যা চাইব তাই কিন্তু তোমার দিতে হবে। আমি বললাম, বস আপনি আমাকে একবার বিশ্বাস করুন, আমি আপনার কথা রাখব, কিন্তু আমার মাকে তাড়াতাড়ি বাঁচান। ৫ লক্ষ টাকা কাউন্টারে জমা দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। চলো আমার সাথে। বস আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো। কাউন্টারে ৫ লক্ষ টাকা জমা দিল মায়ের চিকিৎসার জন্য। টাকাটা জমা দেওয়ার সাথে সাথে মায়ের চিকিৎসার কার্যক্রম শুরু হয়ে গেল। আমি বসকে বললাম, আপনাকে কিছু বলার ভাষা আমার নেই। আপনি যা চাইবেন তা পাইবেন যদি আমার কাছে থাকে। বস আমার কথা শুনে খুশি হয়ে বলল, আগে তোমার মা সুস্থ হোক, তারপর দেখা যাবে। এভাবে ১ সপ্তাহ কেটে গেল। আমার মা নতুন জীবন ফিরে পেল। আমার মায়ের জ্ঞান ফিরা মাত্রই মা আমাকে জিজ্ঞেস করলেন, তুই এত টাকা কই পাইলি মা? আমি বললাম, মা আমার অফিসের বস আমাকে টাকাটা দিলেন, আমি না হয় চাকরি করে পরিশোধ করে দিব। মা বলল, তুই চাকরি করে এত টাকা পরিশোধ করতে পারবি? এই মুহূর্তেই বস আমার মাকে দেখতে এলো। মায়ের জন্য অনেক খাবার নিয়ে আসলো। আর বলল, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। যখন যা প্রয়োজন আমার কাছে বললেই হবে, আমি দিয়ে দিব। আমার মা তখন কান্না করে বসকে বলল, আমার জন্য তুমি যা করেছ তার ঋণ আমি কিভাবে শোধ করব? বস বলল, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আজ আপনাদের ছুটি, আপনি এখন বাড়িতে যেতে পারবেন। আমি ডাক্তারের কাছ থেকে আপনাদের ছুটি নিয়ে এসেছি। আর আপনার ১ মাসের ওষুধ কিনে দিয়েছি। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার অবস্থা কি হবে? বস যে কিসের লোভে পড়ে এত যত্ন করছে মাকে তা তো আমি জানি। আমার তো খবর হয়ে যাবে। বস আমায় বলল, কি চিন্তা করছো? এখন আর কোনো ভয় নেই, তোমার মা সুস্থ হয়ে গেছে। কাল তুমি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিবে। আমি বসকে বললাম, আমার আর ইন্টারভিউ লাগবে না। আর বাহানা করার দরকার নেই। আপনি যা আশা করছেন তা আপনি পেয়ে যাবেন। আর আমি চাকরিটা পেলে আপনার টাকাটা পরিশোধ করে দিব ধীরে ধীরে। আমি জানি এত বড় উপকার কেউ আমায় করবে না, কিন্তু আপনি আমায় করলেন। আমি টাকা পরিশোধ করলেও আপনার ঋণ আমি কোনোদিন দিতে পারবো না। বস বলল, ঠিক আছে আজ রাতে অফিসে চলে এসো। আমি বললাম, ঠিক আছে আপনি যান, আমি আসব। আমি বুঝতে পারছিলাম আমার সাথে কি ঘটবে, কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই। আমি রাতে মাকে ওষুধ খাওয়ায় আমি মাকে বললাম, আজ রাতে আমি ফিরতে পারবো না, কারণ অফিসে অনেক কাজ আছে। আমি রাতে বসের কাছে গেলাম। বস আমায় বলল, আমার মনের ভিতর যে খারাপ উদ্দেশ্য ছিল, আমি সেই উদ্দেশ্য থেকে বের হয়ে আসলাম। কারণ তোমার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, কারণ আমার মা ছোটবেলায় মারা গেছে। আমি তোমার মাকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে হলো। আমি তোমার উপর যত শর্ত ছিল তা আমি তুলে নিলাম। আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমায় ক্ষমা করে দিও। আমি বসের মুখের কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি বসকে বললাম, দেখুন আপনার জন্যই আমার মা আজ বেঁচে আছে। আর আমায় খারাপ ভাববেন না। আমি যা করছিলাম মায়ের জন্যই করছিলাম। বস তখন বলল, আমি তোমায় একটা কথা বলতে চাই। বলুন বস। আমি তোমার দায়িত্ব নিতে চাই, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার আপত্তি না থাকে। আমি বসকে বললাম, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আমায় বিয়ে করলে আপনার সম্মান হানি হবে। বস তখন বলল, দেখো আমার মা নেই, আমি তোমার মায়ের সেবা করে যেতে চাই। প্লিজ তুমি না করো না। আমি বসকে সেলুট দিয়ে বললাম, আপনার মতো মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে থাকতো তাহলে কোনো মা অসুস্থ অবস্থায় মারা যেত না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো মানুষ আমার পাশে থাকলে আমার বাকি জীবনটা ভালোই কাটবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার বাবা আমার যখন ১০ বছর বয়স তখন মারা যান। মা তখন বিধবা হয়ে যাব। তারপর থেকে চাচা আমাদের বাড়িতে আসতো বাজার নিয়ে। আমি ছোট হলেও বুঝতাম চাচার এত দরদ কেন আমাদের প্রতি। একদিন রাতের দৃশ্য দেখে আমার এমন মনে হলো যে
আমি এ পৃথিবী ছেড়ে চলে যাই। তাহলে মূল গল্পটা বলি। আব্বা মারা যাবার 4 মাস না যেতেই হেলিম চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াত। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসতো, ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়া বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় হেলিম চাচা হাসি দিত। এ হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম আমার, 10 বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম হেলিম চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন, নে রাসেল, লজেন্স খা। আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকত। দুটো লজেন্স পেলে একটা ফাহিমকে দিতাম, আরেকটা আমি খেতাম। ফাহিম আমার বন্ধু। তার বয়স মাত্র 9 বছর। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। ফাহিম আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই, ভাঙড়ি জমাই, ট্রেন আসলে কুলির কাজ করি, কখনো কখনো বাদাম বুটো বেচি। এই স্টেশনে অনেকের সাথেই সখ্যতা, কিন্তু ফাহিমের সাথে সখ্যতা আমার ছোট থেকেই। ফাহিমের বাবা মা নেই, আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকে। রাসেল বলতে শুধু ওই বুড়ি নানিই সব। স্টেশনের পাশেই বস্তি। এ জীবন কেমন তা সভ্য জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। সভ্য সমাজ যা জানে তার ছিটে ফোটাও আমাদের সাথে মেলে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা টোকাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা। আমরা সভ্য সমাজের মানুষের মতো অত শিক্ষিত নই। আমরা দুবেলা পেট পুড়ে খেতে পেলেই খুশি হই। আজকে ভাঙবি বেশি পাইনি। যা পেয়েছিলাম তা খুব কম। মহাজন টাকাও বেশি দেয়নি, 10 টাকা দিয়েছে। ফাহিমের সাদা মুখটা আজ কালো হয়ে গেছে। সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পায় না। আমাদের দিয়ে কেউ কেউ কাজ করায় না, আমরা নাকি ছোট। আবার কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে চলে যায়। এরাই তো সভ্য সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, ঢের কষ্ট নে, তুই এ 10 টাকা নে। ফাহিম আমার দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে তাকায়। কি ভাবছিস? নে ধর, চাচি তোকে বকবে রে। আমি হাসি, হেসে বলি, মা আমাকে এখন আর বকে না রে। ওই হেলিম চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়? আমাদের সাহায্য করে তাই। তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো 2 বেলা খাইতে পারি না। আমি আবার হাসি, হাসতে হাসতে গড়াগড়ি খাই। তারপর বলি, আচ্ছা হেলিম চাচাকে বলবো তোরেও যেন সাহায্য করে। কেমন? এবার টাকাটা ধর, চল বাড়ি যাই। ফাহিম টাকাটা হাতে নেয়। তারপর দুজনে ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেই। বস্তিতে ফিরেই দেখলাম ঘরের দরজা দেয়া। ঘরটা তো ছোট, আর একটাই ঘর। মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই। আমাদের খাট নেই তাই। মা আমাকে কাছে নিয়ে এখনো ঘুমায়। আব্বা থাকতেও আমাদের কষ্ট হতো, কিন্তু এতটা না। আব্বা আর মা দুপাশে ঘুমাতো, আর আমি মাঝখানে। কি শান্তির ঘুম! এখনো আমি বিছানায় শান্তিতে ঘুমাই। তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না। চোখের জল ফেলে। মায়ের চোখের জল মাঝে মাঝে আমার মাথা স্পর্শ করে। আমি ঘুমের ভান করে থাকি। আব্বাকে হারানোর পর মা কেমন যেন হয়ে গেছে। তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে হয়। যবে থেকে হেলিম চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে। আব্বা মারা যাওয়ার পর মা তেমন সাজগোছও করত না। এখন একটু সাজগোছও করে। ভালোই লাগে আমার। সবকিছু এত ভালো চলতেছে। হেলিম চাচার মতো মানুষ যদি আরো অনেক থাকতো তাহলে বস্তিবাসীদের এত কষ্ট থাকতো না। ঘরের সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে। আরো কেউ থাকতে পারে, কেন জানি আজ ডাকলাম না। চুপি চুপি উকি দিলাম। যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। যা দেখছি তাই সত্যি। মায়ের সাথে হেলিম চাচা ঘরে বসে গল্প করছে।
মনে হচ্ছে তারা দুজন কত দিনের চেনা। আমি ধরাত করে বসে পড়লাম। হঠাৎ আমার মুখটা দেখে ফেলে আমার মা। তারপর আমি জানালা থেকে দৌড়ে পালিয়ে গেলাম। তারপর কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই। তখনও হেলিম চাচা ঘর থেকে বের হয়নি। মা আর হেলিম চাচা তারা ঘরের ভিতর এতক্ষণ কি করছে? আমার কাছে হেলিম চাচাকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমি চিন্তা করলাম একদিন আমি জানবো হেলিম চাচা কেন আমাদের এত সাহায্য করে। এর পিছনে অবশ্যই কোনো কারণ লুকিয়ে আছে। হেলিম চাচা একজন কেপ্টে প্রকৃতির মানুষ, খুব হিসাবী একজন মানুষ। একটা টাকা কই যায় সে অক্ষরে অক্ষরে হিসাব করে। আর সেই লোক কিনা আমাদের প্রতিদিন ব্যাগ ভরে বাজার করে দেয়। এর পিছনে কারণ তো অবশ্যই আছে। হেলিম চাচা মায়ের কাছে কি চায় এটা আমার জানতে হবে। এসব ভাবতে ভাবতেই ফাহিমের ডাকে আমি তার দিকে তাকালাম। অস্ফুটভাবে বললাম, যাবি না? কোথায়? ট্রেন আইতাছে। আমি উঠলাম। বললাম, তুই সামনে যা, আমি আইতাছি। আচ্ছা। ফাহিম এগিয়ে গেল। আমি আরেকবার ঘরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন যেন কি পরামর্শ করছে। চুপচাপ আমি ফাহিমকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা ব্যাগ ধরতে পারলে ফাহিমের আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু হলো। কেন উকি দিলাম? না দেয়াই তো ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঘুরতে? এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল। মনে মনে কপাল চাপড়াতে থাকলাম। সুখের পৃথিবীতে মেঘের ঘনঘটা। রাতে ঘুরতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে। আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এ সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঘুরতে ঢুকলাম। হেলিম চাচা চলে গেছে। হেলিম চাচা যেখানে বসেছিল সেই জায়গাটা দেখে আমার খুব খারাপ লাগছে। মা পেছন থেকে ডাকে, রাসেল, কি রে বাপ? কি হয়েছে তোর? আমি কোনো কথা না বলে চুপ থাকি। মা আবার আমাকে জিজ্ঞেস করে, কথা কস না কেন রাসেল? কি হয়েছে? আমি এবার বললাম, গোস্ত পাইলা কই মা? মা হাসে উত্তর দেয়, তোর হেলিম চাচা দিয়ে গেছে। হেলিম চাচা শুধু আমাগরে কেন দেয়? বস্তিতে আরও মেলা মানুষ আছে তো তাগরে দেয় না, খালি আমাগো দেয় কেন মা? আমার এ প্রশ্ন শুনে মা হতভম্ব হয়ে যায়। হয়তো মনে মনে ভাবে এ কোনো রাসেলকে দেখছি। কও মা, চুপ থাকিস না। মা বলে, তোর এত কথার উত্তর দিবার পামু না। যা গায়ে পানি দিয়া আয়। আমি দাঁড়িয়ে থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাবার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না খেয়েছিলাম না। মানুষের অবহেলা পেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো, যা। দাঁড়াই আছিস যে? মায়ের কথায় আমি কলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা ভার হয়ে আছে। সামনে গরুর গোস্ত, ডাল আর ভর্তা। আমি শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, গোস্ত নিলি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না মা। কেন? তোর না গরুর গোস্ত মেলা পছন্দের। সেই জন্য তোর হেলিম চাচাকে গোস্ত আনতে কইছিলাম। নে খা, আমি দিতেছি। মা গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরল। আমি প্লেটটা সরালাম। কি হইল বাপ? নে না মা, খামু না। আইজ ভাল লাগতাছে না। কি হয়েছে তোর? আইজ এমন করতাছস কেন? জ্বর আসছে নাকি? দেখি। মা আমার দিকে হাত বাড়ায়, আমি হাত সরিয়ে দেই। মা, তুমি আমায় ধরবে না। মা, হেলিম চাচারে আর গোস্ত আনতে কইও না। আমার ভাল লাগে না গোস্ত। আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাকই হয়েছে। আমি তার দিকে তাকাইনি। শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেল না। আমার পাশে শুয়ে পড়ল। আজকে আমাকে আর মায়ের ঘরে থাকতে দিল না। কইলেও না করে দিতাম। সারা রাত আমার চোখে ঘুম নেই। শুধু হেলিম চাচা আর মায়ের জন্য বাজার আরও কত কিনিয়ে আসে। আমি এর মানে বুঝতে পারলাম না। আমার বয়স 10 হলে কি হবে? আমি তো কিছু হলেও বুঝি। এমন না যে আমি কিছুই বুঝি না। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম।
এখনো স্টেশনের মানুষ সেভাবে জাগেনি। ট্রেন আসতেও দেরি হবে হয়তো। আমি অস্পষ্ট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম। পেটটা ক্ষুধায় চোচো করছে। রাতে ঘুম হয়নি, জেগেছিলাম বেশিরভাগ সময়। শরীরটা ক্লান্তও লাগছে। মনের মধ্যে রাগ যেন ফুসলে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে রোদ উঠছে। দু একজন করে লোকের আনাগোনা চলছে। রোদের ঝিলিক গায়ে লাগতেই অসম্ভব ভালো লাগা কাজ করছে। গতকাল ওই ঘটনার পর এই প্রথম ভালো লাগছে। হঠাৎ কার যেন স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরে তাকালাম। মা! কি রে বাপ, সকাল সকাল এখানে কি করস? এ কথা বলে মা আমার পাশে বসে পড়ল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যাতে মা কিছু বুঝতে না পারে। কে যেন বলেছিল, মা খারাপ হলেও সে মা। মায়েদের কাছে তাদের সন্তানরা রাজপুত্র। আমি জানি মা আমাকে কতটা কষ্ট করে মানুষ করছেন। হঠাৎ বাবার মৃত্যুটা আমাদের ভীষণভাবে কষ্ট দিয়েছে। মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি মায়ের দিকে তাকালাম। সকাল সকাল ঘুম ভাঙল, তাই এইখানে বইসা আছি। তুই এইখানে কি করিস মা? মা হেসে বলল, তোকে বিছানায় পাইলাম না। ভাবলাম কই গেল পোলাটা। কই আর যামু মা? আমার তো যাওনের জায়গা নাই। মা আমাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। বলল, এমন কথা কইস বাবা? তুই যে আমার বাপ। আমার বাপ মরার পর তুই আমার সব, আমার দুনিয়া। মা তুই বাড়িতে যা। ট্রেন আইতাছে। দেখি কেউ কান দেয় কি না। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি আয় বাপ। চাল ভেজে চা করি। আচ্ছা মা। মা চলে গেল। আমার মনটাও নরম হয়ে গেল। মা তো মাই হয়, মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা। মা এমনই একজন যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা ভোলা যায়। ট্রেন আসলো। আমি দৌড়ে গেলাম। যাত্রী আছে কিছু। কয়েকজন ভদ্রলোক নামছে। আমি এগিয়ে গেলাম। স্যার, সুটকেস, ব্যাগ ধরতে হইব। কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল, পারবি তুই? অনেক ওজন কিন্তু। আমি হেসে বললাম, পারমু স্যার। এটাই তো আমার কাম। আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে দিল। আরেক হাতে আরেকটা ব্যাগ। আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি, 4 চাকার গাড়ি। খুব সম্ভবত সাহেবদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে রাখ। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে বলল, নাম কি তোর? রাসেল। দারুণ তো। কয় টাকা দেয়া লাগবে? বিসমিল্লাহতে আপনি আইছেন, যা দেবেন তাই নিমু। লোকটা হাসল। হেসে বলল, যা দিব তাই? জি স্যার। একটা 5 টাকার কয়েন দিয়ে বলল, চলবে তো? আমি মনে মনে লজ্জা পেলাম। লোকটা হয়তো বুঝতে পারল। আমার হাত থেকে কয়েনটা নিয়ে 50 টাকার একটা নোট দিয়ে বলল, নে, এটা রাখ স্যার, আমার কাছে তো ভাঙতি নাই। পুরোটাই রাখ। আর কখনো বলবি না যা দেবেন তাই নেব। না হলে ঠকবি। বুঝলি? আমার মাথা নাড়ালাম। লোকটা তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি 50 টাকার করে নোটটার দিকে তাকিয়ে দেখলাম। স্টেশনে আসতেই আরেক সাহেবের ডাক আসলো। আমি দৌড়ে গেলাম। স্যার, কিছু ধরতে হইব? হ্যাঁ, এ সুটকেস দুটা নে। সুটকেস দুটা আমার মাথায় চাপিয়ে দিল। বেশ ওজন ছিল। আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম। ওনার সাথে একজন মহিলা, সম্ভবত উনার স্ত্রী। রাস্তার দিকে আসার পর লোকটা একটা ট্যাক্সি ঠিক করল। ততক্ষণ আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে। মনে মনে ভাবলাম, কতক্ষণ নামাতে পারলেই বাঁচি। সুটকেস দুটো নামিয়ে উনি আমাকে 10 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল, নে। আমি টাকাটা হাতে নিয়ে বললাম, আর 10 টাকা দেন স্যার। কম হয়ে যায় তো। আর 10 টাকা মানে? একটা সুটকেস 10 টাকা, দুইটা সুটকেস 20 টাকা। 10 টাকা দিচ্ছি, এটাই বেশি দিচ্ছি। যা ভাগ। লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠল। আমি নরমস্বরে বললাম, স্যার, ঠকানো হয়ে যায়। এ কথা শুনে আমাকে তাপ্পড় দিয়ে বলল, পাজি ছেলে, মুখে মুখে তর্ক করিস। 10 টাকা দিচ্ছি, এটাই বেশি। এ কথা বলেই উনারা ট্যাক্সি করে চলে গেল। আমি মাটিতে পড়ে চেয়ে থাকলাম। গা ঝাড়তে ঝাড়তে ভাবলাম,
দুজনের মাঝে কত ব্যবধান। একজন কত বিনয়ী, আরেকজন কত বাজে লোক। অথচ দুজনই কোটটাই পরা। আল্লাহর এ দুনিয়ার কত খেলা যে চলে তার শেষ নেই। বাড়িতে ফিরে দেখলাম ফাহিম মায়ের পাশে বসে আছে। মা চাল ভাজে। আমি তাদের পাশে বসে পড়লাম। ফাহিমকে বললাম, সকাল সকাল তুই? ফাহিমের মুখটা কালো হয়ে গেল। মনমরা হয়ে বলল, দাদির জ্বরটা বাড়ছে। বিছানা থাকি উঠবার পারে নাই। ক্ষুধাও লাগছে। ফাহিমর কথায় মা বলল, দুপুরবেলা এখানে ভাতও খাইস ফাহিম। জেঠাইমার জন্য নিয়াও যাইস। ফাহিম এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা চাচি। চা আর চাল ভাজা খেয়ে ফাহিম শহর স্টেশনের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর ফাহিম বলে উঠল, তোর পেছনে ধুলা কেন? আমি পেছনে ফিরে তাকালাম। দেখলাম সত্যি সত্যি অনেক ধুলো। ঝাড়তে ঝাড়তে বললাম, এক সাহেব বেটায় ধাক্কা দিয়ে ফেলে দিছে। ধাক্কা মারছে কেন? 2টা সুটকেস জন্য 10 টাকা দিচ্ছিল। 20 টাকা চাইতে ধাক্কা মারল। ফাহিমর মনটা খারাপ হয়ে গেল। আমি জানি আমার জন্য ওর অনেক মায়া, অনেক টান। অনেক ভালোবাসে ও আমায়। আমি 50 টাকার নোটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, নে ধর। 50 টাকার নোট দেখে অবাক হয়ে আমার দিকে তাকালো। এত সকাল সকাল 50 টাকা কই পাইলি? আমি সহাস্য মুখে বললাম। আরেক সাহেব বেটায় খুশি হয়ে দিছে। নে ধর, দাদির জন্য ওষুধ কিনিস। মুহূর্তেই ফাহিমর মনটা ভালো হয়ে গেল। হাসি মুখে বলল, বিকেলে বাড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে হেলিম চাচা বসে আছে। মা চুলো ধরিয়েছে। আমি আসার আগে বাড়ির আড়াল থেকে এতটুকু শুনলাম যে মা হেলিম চাচাকে বলছে, আপনি এ বাড়িতে আসবেন না। মাইনসের কথা শুনতে হয়, মাইনসি কি তেরে ভাত দেয় পারুল? পারুল আমার মায়ের নাম। তাও। হেলিম চাচা বলল, চল কাজী অফিসে। তোকে বিয়ে করে ফেলি। রানী করে রাখব তোকে। আমার বিয়ের ইচ্ছা নাই। তাইলে কি বিধবা হয়ে থাকবি? এ কথা শুনে মা চমকিত হয়ে গেল। হেলিম চাচার দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালো। মায়ের এ চাহনি দেখে আমার মায়া হলো, বড় মায়া। হেলিম চাচা বলে উঠল, বিয়া করতে চাইতাছি, তাও তোর হয় না। নাকি আমার বাড়িতেও আমার আরো বউ আছে, যে তোরে সুখে রাখবো না? তাহলে আমার রাসেলের কি হবে? রাসেলকে নিয়ে ভাবিস না। ওই তো আমার পোলার মতো। এই কথা শোনার পর আমার মেজাজটা খারাপ হতে লাগলো। বাড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম। যাব কি যাব না সেটা নিয়ে দোটানায় পড়ে গেছি। শেষ পর্যন্ত গেলাম। আমাকে দেখে হেলিম চাচা বলে উঠল, আরে বেটা, কি খবর? কাম কাজ সব ভালা তো? হুম ভালা। মিছেমিছি বাড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম। বাইরে লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছিল। আমি জানি, আমি না থাকলে অন্য কথা বলতো। এখন বাজে লোক মনে হয় তাকে। আমাকে দেখে বলল, নে লজেন্স খা। আমি বললাম, আমি লজেন্স খাওয়া ছাইরা দিছি, তাহলে তোর লাইগা কি আনুম? কিচ্ছু না। একথা বলে আমি হাঁটা দিলাম। মা পেছন থেকে তাকে, বাপ খাইয়া যা। আমি পেছনে না ফিরে বললাম, পরে খামু। মনে মনে ভাবলাম, থাকো তোমরা সুখে, আমার যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব। মা তখন দৌড়ে এসে আমাকে একটা চড় দিয়ে বলল, আমি যা করেছি তোর সুখের জন্যই করেছি। তোর বাপ মইরা যাওয়ার পর যদি তোর চাচা হেলিম আমাদের না সাহায্য করত, তাহলে আমরা ভিক্ষা করতে হতো রাস্তায় রাস্তায়। আর তোর চাচাকে তুই যেরকম খারাপ ভাবিস সে ততটা খারাপ না। তুই মাঝে তোর চাচা আর আমাকে রুমে দেখতে পেয়ে বাজে ভাবে নিছিস। আসলে তোর চাচা তোর বাবার স্মৃতি নিয়ে আমার সাথে কথা বলতো আর আমাকে সান্ত্বনা দিত। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তোর হেলিম চাচা আমাদের পাশে না থাকলে যে আমাদের কি হতো? বাপ তুই রাগ করিস না। হেলিম চাচা বলল, ঠিক আছে ছেলে, যেহেতু চায় না আমি তোমাদের সাহায্য করি, তাহলে আমি আর আসব না। আমার তো বউ সন্তান কিছু নাই। ভাইজান মারা যাওয়ার পর আপন বলতে আপনি ছাড়া আর কেউ ছিল না। আমি তোমার নামে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি। তোমরা মা ছেলে ভালো থাকো। আমি চলে যাই। মা তখন আমাকে বলল, বাপ তুই যেদিন তোর চাচাকে আমার ঘরে দেখে সন্দেহ করেছিলি, ওই দিন তোর চাচা আর আমি পরামর্শ করে আমার নামে সমস্ত কিছু লিখে দিয়েছে তোর চাচা। আমি নিহে চাইনি। তোর চাচা বলল,
আপনি আর রাসেল ছাড়া কে আছে আমার? আমি আপনার নামে সমস্ত সম্পত্তি লিখে দিলাম। আর তোর চাচা তো তোর বাপের আপন ভাই। তাহলে তার সাহায্যে পেলে ক্ষতি কি? চাচা তো বাপের সমতুল্যই। তুই আমাদের যেরকম ভাবছিস আমরা আসলে তেমন না, এটা তোর ভুল ধারণা বাপ। আমি কোনো পাপ করিনি। মায়ের কথা শুনে আমি হেলিম চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম আর বললাম, চাচা আমি তোমাদের ভুল বুঝেছিলাম, মাফ কইরা দিও আমায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এত রাতে কুনাল চাচা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার কৌতূহল বাড়ছিল। তাই আমি নিজেও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম চাচা আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। ভেতরে কি ঘটছে সেটা জানতে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি ধীরে ধীরে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল, আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। মা তখন কাকুর সাথে বসে কথা বলছিলেন, মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হল, যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে। আমি দ্রুত ঘরে ফিরে এলাম, আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমার মা ছিলেন অনেক সুন্দর। গায়ের রং ছিল ফর্সা আর একটু স্বাস্থ্যবান। তিনি সব সময় পরিবারের জন্যে কঠোর পরিশ্রম করতেন, তাই তার শরীর এখনও বয়সের ছাপ পড়েনি। তাই তাকে দেখতে এখনও কম বয়সী মনে হতো। এই বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন। তারপরেও জানি না তিনি কিভাবে এতটা দিন একাই কাটিয়েছিল। আমরা গরিব বলে গ্রামের লোকেরা সব সময় মাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তার কাছে আসতে চাইত। কিন্তু মা তখন কাউকে পাত্তা দিত না। কারণ বাবা মারা যাওয়ার পর মা মনে মনে একজনকে ভালোবাসত। তা কখনো আমাকেও জানায়নি। আমার নাম তানিয়া, এবং আজ আমি আপনাদের শোনাব আমার জীবনের সেই সময়ের কথা, যখন আমার বয়স ছিল প্রায় ১৬ বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে ফেলেছিলাম, আর তারপর থেকে মাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র আশ্রয়। আমাদের কোনো বড় জমি বা সম্পত্তি ছিল না, শুধু মায়ের কঠোর পরিশ্রম আর ছোটখাটো কিছু কাজের মাধ্যমে আমাদের দিন চলত। আমরা ছোট্ট একটি গ্রামে বাস করতাম। বাবার চলে যাওয়ার পর মা একা হাতে আমাদের সংসার সামলাতেন এবং নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যের বাড়িতেও কাজ শুরু করেছিলেন। আমার মা ছিলেন অনেক সুন্দর এবং অনেক ভালো চরিত্রের অধিকারী। মা গ্রামে অনেকের বাড়িতে কাপড় ধোয়া, বাসন মাজা ও ঘর পরিষ্কার করার কাজ করতেন। আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর মা আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিলেন এবং আমার দায়িত্ব হয়ে গেল মায়ের কাজে সাহায্য করা। মা যেখানে যেখানে কাজ করতেন আমিও সেখানে তার সাথে যেতাম। আমি সবসময় মায়ের পাশে থেকে ঘরের কাজগুলো করতাম এবং তাকে সাহায্য করতাম। মা ছিলেন খুবই সৎ এবং পরিশ্রমী। তিনি কখনো অন্য কারো প্রতি অন্যায় আচরণ করতেন না। মা বেশি কথা বলতেন না, চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। আমাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে গ্রামের অনেকেই মাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। মাকে তারা অনেক ধরনের লোভ দেখাত। তাদের ধারণা ছিল যে আমরা গরিব বলে হয়তো মা তাদের কথায় বিভ্রান্ত হতে পারেন। যেসব বাড়িতে মা কাজ করতেন সেখানকার কিছু পুরুষ ও ছেলেরা তাকে ভুল পথে চালিত করার চেষ্টা করত। কিন্তু মা কখনোই তাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেননি। গ্রামের কিছু প্রভাবশালী লোক ও দুষ্ট প্রকৃতির মানুষও মাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। তারা মায়ের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছিল, কিন্তু মা কখনো তাদের কথায় কর্ণপাত করেননি। মায়ের মন সবসময় আমার এবং আমাদের সংসারের অবস্থার দিকেই নিবদ্ধ ছিল। তিনি কখনো পিছন ফিরে তাকাতেন না এবং তার সততা ও কঠোর মনোবলের জন্য আমি সবসময় তার প্রতি গর্বিত ছিলাম। একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি একজন নেতা ছিলেন, সরাসরি মায়ের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। তিনি মাকে বলেছিলেন, তোমার পরিস্থিতি দেখে আমার খারাপ লাগে। তুমি যদি চাও তাহলে তোমার এবং তোমার মেয়ের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। শুধু আমার কথাটি মেনে নাও। মা তার কথা শুনে সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস আছে, আমি কারো দয়া চাই না। এক রাতে, রাতের খাবার খেয়ে আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমাদের দরজায় টোকা পড়ল। মা আমাকে বললেন, দেখো তো, এত রাতে কে এসেছে।
মা তখন নিজের ঘরে বিছানা পাততে চলে গেলেন। আমি দরজা খুললাম এবং দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি ভালো পোশাক পরা এবং বয়স আনুমানিক 40 বছর হবে। আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে কি দরকার? লোকটি হেসে উত্তর দিল, তানিয়া। তার মুখে আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কে? এর আগেই কিছু বোঝার চেষ্টা করছিলাম, তখন সেই লোকটি হঠাৎ আমাকে তার কাঁধে তুলে নিল এবং হাসতে হাসতে বলল, আমি তোমার চাচার মতো, তোমার বাবার পুরনো বন্ধু, কুনাল বাবু। তার কথা শুনে মা দ্রুত বাইরে এলেন। মা এবং কুনাল চাচা একে অপরকে দেখে যেন অতীতে ফিরে গেলেন। তাদের চোখে পুরনো দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। প্রায় 2-3 মিনিট তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, যেন চারপাশের কিছুই তাদের মনে নেই। এই দৃশ্য দেখে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম এবং বললাম, মা, একে? আমার কথা শুনে তারা বাস্তবে ফিরে এলেন। কুনাল চাচা তখন আমাকে মাটিতে নামিয়ে দিলেন। আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক ছিল। মা বললেন, এ হলেন তোমার কুনাল চাচা, তোমার বাবার পুরনো বন্ধু। কুনাল চাচাকে প্রণাম করো। আমি তাকে প্রণাম করলাম এবং কুনাল চাচা আমাদের ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে ঢোকার পর যেন বাড়ির পরিবেশটা একটু পরিবর্তন হয়ে গেল। কুনাল চাচা মায়ের কাঁধে হাত রাখলেন। আর মা একটু লজ্জায় হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম, আমরা তো সবে রাতের খাবার খেয়েছি, তবে মা আবার কার জন্য রান্না করছেন? আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি কার জন্য রান্না করছ? মা হালকা হেসে বললেন, তোমার কুনাল চাচার জন্য, তিনি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন। নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি বললাম, কিন্তু মা, যদি উনি বাবার পুরনো বন্ধু হন, তবে এতদিন কোথায় ছিলেন, আর হঠাৎ এখন কেন এখানে এলেন? মা একটু গম্ভীর মুখে উত্তর দিলেন, উনিও আমাদের গ্রামেরই মানুষ ছিলেন, তখন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না, তখন উনি আমাকে সাহায্য করতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা একসাথে অনেক মজা করতাম। তোমার জন্মের পর উনি বিদেশ চলে গিয়েছিলেন। মায়ের কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। কুনাল চাচা এত বছর পর হঠাৎ কেন ফিরে এলেন, তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক ছিল? সেই রাতে কুনাল চাচার বিষয়ে মায়ের সাথে কথা বলার পর আমি তার সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠলাম। এত সবকিছু হঠাৎ ঘটে যাওয়া আমার বোধগম্যতার বাইরে ছিল। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। মা বললেন, জীবন মাঝে মাঝে আমাদের সামনে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যা আমরা কখনো ভোলার চেষ্টা করলেও ভুলতে পারি না। মা বললেন, দেখো, কুনাল চাচা এখন একা থাকেন, তার জীবনে আর কেউ নেই। এখন আমরা ছাড়া তার আর কে আছে? মায়ের কথাগুলো যেন আমার মনে নানা প্রশ্নের ঝড় তুলল। তিনি বললেন, কাল সকালে উনি নিজের বাড়িতে ফিরে যাবেন। মায়ের কথা শুনে আমি ভাবছিলাম, কুনাল চাচার এই হঠাৎ আশাটা আমাদের জীবনে কী পরিবর্তন আনতে পারে। তার আশাতে মা অনেক খুশি ছিলেন। কুনাল চাচা আসার পর থেকেই তিনি সব সময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন। বিভিন্নভাবে মাকে হাসানোর চেষ্টা করছিলেন। মাঝে মাঝে চাচা মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন। আর আমার মাও তাকে দেখে হাসতেন, কিন্তু বুঝতে দিতেন না। মা বললেন, এখন তুমি নিজের ঘরে যাও এবং খাবার প্রস্তুত হওয়া পর্যন্ত তোমার কুনাল চাচার সাথে কিছুক্ষণ গল্প করো। আমি মায়ের কথা মেনে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কুনাল চাচা তার সব জিনিসপত্র আমার ঘরের এক কোণা রেখেছিলেন। তিনি মাটিতে বসে হুক্কা টানছিলেন। আমি তার পাশে যেতেই তিনি হাসিমুখে আমার সাথে কথা বলতে শুরু করলেন। তার কথায় জানতে পারলাম যে বিদেশে তার একটি বড় রেস্টুরেন্ট ছিল, যেখানে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন। কিন্তু সম্প্রতি তার গ্রামের প্রতি টান অনুভব হওয়ায় তিনি সেই রেস্টুরেন্টটি বিক্রি করে দিয়েছেন এবং স্থায়ীভাবে গ্রামে ফিরে এসেছেন। তিনি বললেন, আমি নিজের সাফল্যকে পিছনে ফেলে গ্রামে ফিরে আসা এক বড় সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে তিনি বললেন, তুমি আমাকে কুনাল চাচা বলে ডেকো না, শুধু কুনাল বললেই হবে। তার এই কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম হয়তো তিনি আমাদের আরও কাছাকাছি হতে চাচ্ছেন। এটি কুনাল চাচার স্বভাব ছিল। কিছুক্ষণ পর মা আমার ঘরে এসে বললেন, কুনাল, খাবার তৈরি আছে, চলো এখন খেতে বসো। মা তাকে রান্নাঘরে নিয়ে গেলেন, আর আমিও তাদের সাথে রান্নাঘরে গেলাম। মা কুনাল চাচার জন্য থালায় খাবার পরিবেশন করলেন। কাকা খুব আনন্দের সাথে পেট ভরে খেয়ে নিলেন, তারপর ক্লান্তি মেটাতে একটা বড় হাই তুললেন। কুনাল চাচা হাসতে হাসতে মাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য এত কিছু করছ, এতে ক্লান্ত হয়ে পড়নিত? মা হালকা হেসে বললেন, আমি কখনোই ক্লান্ত হইনি এবং এখনও ক্লান্ত হব না।
মায়ের এই কথা শুনে তার শক্তি আর দৃঢ়তার প্রতি আমার মনের ভেতর গভীর শ্রদ্ধা অনুভব হল। কুণাল চাচা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মা তখন আমাকে বললেন, তুমি এখন নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কুণাল চাচাও তোমার ঘরেই থাকবেন। আমি মায়ের কথা শুনে নিজের ঘরে চলে গেলাম। কুণাল চাচা তখনও হুক্কা টানছিলেন। আমি বিছানা পেতে নিলাম এবং কুণাল চাচার জন্যও পাশে আরেকটি বিছানা পেতে দিলাম। তারপর নিজের বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর কুণাল চাচা উঠে দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের লাইট নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। আমি তখন গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম কুণাল চাচা তার বিছানা থেকে উঠে ঘরের বাইরে চলে যাচ্ছেন। কেন জানি না, কিন্তু এই দৃশ্য দেখে আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি হল। আমার মনে কৌতূহল জন্মালো যে এত রাতে কুণাল চাচা কোথায় যাচ্ছেন। এটি জানার জন্য আমি নিজেও ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম কুণাল চাচা মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার কৌতূহল আরও বেড়ে গেল, তিনি কেন মায়ের ঘরে যাচ্ছেন। আমি আস্তে আস্তে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি খোলা ছিল, আর আমি জানালার ফাঁক দিয়ে ভেতরে উকি দিতে শুরু করলাম। মা তখন নিজের বিছানায় কুণাল চাচাকে বসিয়ে গল্প করছেন। সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি দেখছি। আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম এবং ভাবতে লাগলাম, আমি কি এখানে থাকা ঠিক করছি। আমার মন ধীরে ধীরে ভারী হয়ে আসতে লাগল, আর সেই কারণে আমি ফিরে এসে আমার ঘরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার চোখ পড়ল কুণাল চাচার বিছানার দিকে। কিন্তু তিনি সেখানে ছিলেন না। তখন রাতের ঘটনাগুলো আমার মনে পড়তে শুরু করল, আর মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানালাটি খোলা ছিল। আমি সেই জায়গাতেই বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার মনে হল যে আমি দরজার লক খোলার আওয়াজ শুনতে পেলাম, আর কৌতূহলবশত তাকিয়ে দেখলাম কুণাল চাচা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তার পরপরই মা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে সোজা বাথরুমের দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন এবং বললেন, আমি গোসল সেরে তৈরি হচ্ছি। এরপর আমি উঠে কুণাল চাচার দিকে তাকালাম, দেখলাম তিনি তখনও ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গিয়ে গোসল সেরে তৈরি হয়ে নিলাম এবং তারপর রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছেন এবং তিনি খুব আনন্দিত দেখাচ্ছিলেন। তার মুখে এক ধরনের সতেজতা আর অন্যরকম উচ্ছ্বাস ছিল, যা বাবা মারা যাওয়ার পর থেকে আমি মাকে এই রকম হাসতে দেখিনি। আমি মাকে বললাম, মা, তুমি আজ খুব খুশি মনে হচ্ছে। মা মুচকি হেসে বললেন, হ্যাঁ, আজ সত্যিই খুব ভালো একটা দিন। আমি মায়ের সাথে মিলে রান্নার কাজে হাত লাগালাম। আমরা একসাথে রুটি এবং তরকারি তৈরি করলাম। কিছুক্ষণ পর রান্না শেষ হলে মা কুণাল চাচাকে ডেকে বললেন, কুণাল, তাড়াতাড়ি আসো, খাবার তৈরি হয়ে গেছে। কুণাল চাচা তৎক্ষণাৎ উঠে বললেন, আসছি, এবং রান্নাঘরে চলে এলেন। আমরা তিনজন একসাথে বসে খাবার খেতে লাগলাম। খাওয়ার সময় মা একটু লজ্জিত হয়ে কুণাল চাচার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আর চাচাও তাকে দেখে হাসছিলেন। টেবিলে বসে কুণাল চাচা বললেন, এই খাবারটা সত্যিই দারুণ হয়েছে, প্রিয়া। তুমি দারুণ রান্না করেছ। মা মৃদু হেসে তার প্রশংসা গ্রহণ করলেন। তারপর চাচা আমার দিকে তাকিয়ে বললেন, তুমিও তো তোমার মাকে সাহায্য করেছ, এজন্য তোমারও ধন্যবাদ। তুমি তো সত্যিই দারুণ মনের মানুষ। সেই সকালে আমাদের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আমরা সকলে একসাথে বসে খাওয়ার পর আড্ডা দিলাম, হাসিঠাট্টা করলাম। কুণাল চাচা কথাবার্তা শুনে আমার মনে একটা অন্যরকম শান্তি অনুভূত হচ্ছিল। আমরা তিনজন মিলে খাওয়া শেষে আমি আর মা গ্রামের কাজে বেরিয়ে গেলাম, আর কুণাল চাচা তার বাড়ি ফিরে গেলেন। রাতে আমি আর মা একসাথে বসে খাওয়া শেষ করলাম। তারপর আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। সেই রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ বাথরুমে যেতে হচ্ছিল। আমি বাথরুম থেকে ফেরার সময় লক্ষ্য করলাম মায়ের ঘর থেকে কারো কথা বলার শব্দ আসছে। আমার মনে কৌতূহল হল, মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতরে আলো জ্বলছিল। আমি ভাবলাম এত রাতে মা কার সাথে কথা বলছেন। এটি জানার জন্য আমি আস্তে করে জানালার পাশে গেলাম এবং উকি দিলাম। দেখলাম মা কারো সাথে ফোনে কথা বলছেন। মা বলছিলেন, কতক্ষণ হলো, আমি তো অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। তখন কুণাল চাচার কথা শোনা গেল, আমি তো এই গ্রামে একটি রেস্টুরেন্ট খোলার চিন্তা করছি, তাই জমির খোঁজে ব্যস্ত ছিলাম। তবে জমির মালিক অন্য গ্রামে থাকেন, তাই ওনার সাথে দেখা করতে অন্য গ্রামে যেতে হয়েছে। একবার যদি আমাদের দোকানটা খুলে যায়, তখন আর কোনো সমস্যাই থাকবে না। মা বলছিলেন,
তুমি গ্রামে রেস্টুরেন্ট খুলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, কিন্তু এখন আমার ছোট্ট একটা অনুরোধ রেখো। কুণাল চাচা হাসতে হাসতে বললেন, তোমার যদি সত্যিই অনুরোধ থাকে তবে আমার কাছে এসে বলো। এ কথা শুনে মা কুণাল চাচার কাছে গেলেন এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হল, যা আগেও কখনো হয়েছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল আর আমার চোখে ঘুম চলে এসেছিল, তাই আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর রান্নাঘরে গিয়ে দেখলাম মা ইতিমধ্যে গোসল সেরে রান্নায় ব্যস্ত ছিলেন। মনে হল কুণাল চাচা সেদিন সকালে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন আর মা তাই তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিয়েছিলেন। আমি বাথরুমে গিয়ে তৈরি হয়ে রান্নাঘরে ফিরে এলাম। তারপর মায়ের সাথে বসে সকালের খাবার খেলাম। তারপর আমরা দুজনেই গ্রামের কাজে বেরিয়ে পড়লাম। এখন প্রায় প্রতিদিনই কুণাল চাচা রাতে আমাদের বাড়িতে আসতেন এবং মায়ের সাথে সময় কাটাতেন। সারাদিনের কাজের পর আমি এতটাই ক্লান্ত হয়ে যেতাম যে রাত হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। আর তাদের কথোপকথন শুনতে পেতাম না। এক রাতে হঠাৎ তাদের কথাবার্তা শুনতে গিয়ে আমার হাঁচি চলে আসলো, যা আমাকে অবাক করল। এরপর আমি চুপচাপ আমার জায়গায় ফিরে গেলাম। আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে গেলাম এবং বেশ কয়েকবার হাঁচি দিলাম। হাঁচি দিয়ে খুব ক্লান্ত বোধ করছিলাম, তাই ফিরে গিয়ে কারো কথোপকথন শোনার ইচ্ছা হয়নি। ঘুমিয়ে পড়লাম। কিছুদিন পর গ্রামের একধারে কুণাল চাচা একটি বড় বাড়ি তৈরি করলেন এবং পাশেই একটি দোকান চালু করলেন। সেখানে তিনি একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন। রেস্টুরেন্টের উদ্বোধনের দিন কুণাল চাচা আমাদের অনেক সুন্দর পোশাক উপহার দিলেন। অনেক বছর পর মা শাড়ি পরলেন এবং তাকে বেশ সুন্দর লাগছিল। রেস্টুরেন্টের উদ্বোধনটা মায়ের হাত দিয়ে হল। সেই দিন থেকেই আমরা কুণাল চাচার বাড়িতে থাকতে শুরু করলাম। মা কুণাল চাচাকে তার জীবনের সঙ্গী হিসেবে মেনে নিলেন এবং সেই অনুযায়ী আচরণ করতে লাগলেন। প্রতিদিনের সকাল, দুপুর, সন্ধ্যা যখনই সময় পেতেন, মা এবং কুণাল চাচা একে অপরের সাথে খুশিমনে সময় কাটাতেন। আমার যখন বিয়ের বয়স হল, কুণাল চাচা আমার বিয়ে তার ভাগ্নের সাথে ঠিক করলেন। বিয়ের পরেও আমাদের নিজেদের বাড়িতে রাখলেন, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। তাই আমার স্বামীকেই তিনি তার নিজের ছেলের মতো করে দেখতেন এবং আমাদের সাথে একত্রে সুখে দিন কাটাতেন। আমাদের জীবনে ভালো সময় ও সকল সুবিধা ছিল এবং এর পেছনে আমার মা ও কুণাল চাচার অবদান ছিল। কুণাল চাচা আমার বিয়েটা তার বোনের ছেলে সুনীলের সাথে খুব ধুমধামের সাথে করিয়েছিলেন। বিয়ের কয়েকদিন পর, যখন ধীরে ধীরে সংসারের জীবন স্বাভাবিক হয়ে উঠল, একদিন কুণাল চাচা এবং আমার মা প্রিয়া আমাদের দুজনকে নিয়ে বিশেষ কিছু শোনানোর জন্য বসালেন। কুণাল চাচা বললেন, মেয়ে, আমি আর তোমার মা অনেক ভেবে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই আমাদের সম্পর্ককে একটি নাম দিই। এখন সেই সময় এসেছে। আমি আর আমার স্বামী কিছুটা অবাক হলাম। তিনি আরও বললেন, তোমার মা প্রিয়া এবং আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম এবং এখন আমরা চাই সমাজও আমাদের সম্পর্ককে মেনে নিক। মায়ের চোখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল এবং কুণাল চাচার মুখে ছিল প্রশান্তির হাসি। এই সিদ্ধান্তটা আমাদের জন্য হঠাৎ মনে হলেও মায়ের চোখে আমি সত্যিকারের আনন্দ দেখেছি। মা এবং কুণাল চাচার বিয়ের কথা শুনে মনে হলো আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়েছে। কয়েকদিন পর কুণাল চাচা আর মা খুব সাধারণভাবে বিয়ে করলেন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের লোকেরা ছিল। এই বিয়ের পর আমাদের সম্পর্কগুলো আরও দৃঢ় হয়ে উঠল এবং আমাদের পরিবারে এক নতুন শুরু হল। সময় এগিয়ে চলল আর কুণাল চাচার রেস্টুরেন্টের ব্যবসা ক্রমশ সাফল্যের মুখ দেখল। মা কুণাল চাচার সাথে খুবই সুখী ছিলেন এবং তারা দুজনে একে অপরের পাশে থেকে সবকিছু সামলাচ্ছিলেন। আমার বিয়ের কিছুদিন পরই জানতে পারলাম আমি মা হতে চলেছি। এই খবর শুনে মা এবং কুণাল চাচা আনন্দে উদ্বেলিত হলেন। তারা আমার এবং আমার স্বামীর জন্য একটি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করলেন, যাতে আমাদের সন্তানের আগমন সঠিক পরিবেশে হতে পারে। এখন মা কুণাল চাচার স্ত্রী হিসেবে ঘর ও ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন এবং আগের থেকে অনেক বেশি সুখী দেখাচ্ছিলেন। অন্যদিকে কুণাল চাচা আমার স্বামীকে রেস্টুরেন্টের কাজে অন্তর্ভুক্ত করলেন, যাতে ভবিষ্যতে সে রেস্টুরেন্টের দায়িত্ব নিতে পারে। আমাদের পরিবারের সুখ যেন ক্রমেই বাড়ছিল। কয়েক মাস পর আমার ছেলে জন্ম নিল। তখন কুণাল চাচা এবং মায়ের আনন্দের সীমা ছিল না। তারা আমার ছেলেকে নিজেদের সন্তান মনে করতে শুরু করলেন। কুণাল চাচা তো বলেই দিলেন যে আমার ছেলেকেই তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করবেন। এই কথা শুনে আমার স্বামীও খুব খুশি হয়েছিল, কারণ কুণাল চাচা আমাদের পুরোপুরি তাদের পরিবার হিসেবে মেনে নিয়েছিলেন।
আমাদের জীবন এখন সুন্দরভাবে চলছিল। আমরা একসঙ্গে উৎসব পালন করতাম, হাসিখুশিতে মেতে থাকতাম, আর আমাদের পরিবারটি গ্রামের সবার কাছে একটি আদর্শ হয়ে উঠেছিল। মা কুনাল চাচার সাথে ঘর এবং ব্যবসার সমস্ত দায়িত্ব ভাগাভাগি করতেন, আর আমি আমার সন্তান ও স্বামীকে নিয়ে সুখী জীবনযাপন করছিলাম। একদিন কুনাল চাচা সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামের মধ্যে আরেকটি দোকান খোলার পরিকল্পনা করবেন, যাতে রেস্টুরেন্টের ব্যবসা আরও বড় আকারে প্রসারিত হতে পারে। আমার স্বামীও এই কাজে তাকে সাহায্য করলেন, এবং ধীরে ধীরে আমাদের পরিবার সফল ও সমৃদ্ধশালী হয়ে উঠল। মায়ের মুখে সবসময় এক ধরনের প্রশান্তির হাসি থাকত, যেন তিনি জীবনের সমস্ত সুখ অর্জন করেছেন। সময়ের সাথে সাথে মা এবং কুনাল চাচা বয়সের ভারে নত হতে থাকলেন, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া ঠিক আগের মতোই ছিল। আমি এবং আমার স্বামী কুনাল চাচার কাছ থেকে সব সময় ভালো পরামর্শ ও সহায়তা পেতাম, আর এই পরিবারের শক্ত ভিতটি আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলেছিল। কুনাল চাচার রেস্টুরেন্ট এখন আমার স্বামী সামলাচ্ছিলেন, আর আমাদের ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। আমরা একসাথে একটি ভালোবাসায় ভরা, সঠিক মূল্যবোধের পরিবার হিসেবে জীবন কাটাচ্ছিলাম। আমাদের জীবনে ভালোবাসা, সম্মান এবং একে অপরের যত্ন নেওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশেষে মা এবং কুনাল চাচা দীর্ঘ সুখী জীবন কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, এবং সেই সময়ও তারা একে অপরের পাশে ছিলেন। তাদের স্মৃতিগুলো আমরা সযত্নে রক্ষা করে রেখেছি, এবং তাদের দেওয়া মূল্যবোধ, শিক্ষা ও ভালোবাসা আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেছি। তাদের চলে যাওয়ার পর আমরা তাদের নাম এবং স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে থাকলাম, যাতে তাদের সৃষ্টির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকে। এই গল্পে এমন অনেক মূল্যবান শিক্ষা লুকিয়ে আছে, যা আমাদের জীবনের কঠিন সময়ে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা দেয়া। প্রথমত, তানিয়ার মা তার স্বামীর মৃত্যুর পরেও একা হাতে পরিবারকে লালনপালন করেছেন। এই কঠিন পরিস্থিতিতে তার দৃঢ়তা ও পরিশ্রম আমাদের শেখায় যে, জীবনের চ্যালেঞ্জের সামনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের মনোবল দৃঢ় রাখতে হবে এবং সব বাধা অতিক্রমের চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, তানিয়ার মা বিভিন্ন বাড়িতে কাজ করে তাদের সংসার চালিয়েছেন। এটি আমাদের বোঝায় যে পরিশ্রম ও সততার মাধ্যমে করা কাজ কখনো বিফলে যায় না। যখন আমরা আমাদের কাজের প্রতি নিষ্ঠাবান থাকি, তখন সফলতা অবশ্যই আসে। এছাড়াও তানিয়ার মা কখনো তার আত্মসম্মানকে ভুলে যাননি। যখন কিছু মানুষ তাকে হেয় করার চেষ্টা করেছিল, তখনও তিনি নিজের সম্মান বজায় রেখেছিলেন। এটি আমাদের শেখায় যে আত্মসম্মান অত্যন্ত মূল্যবান, এবং আমাদের কখনো কারও চাপের সামনে মাথা নত করা উচিত নয়। গল্পটিতে ইতিবাচকতা এবং পারস্পরিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যখন কুনাল চাচা পরিবারের সাহায্যে এগিয়ে আসেন, তখন এটি আমাদের শেখায় যে জীবনে যে কোনো সময় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কঠিন সময়েও আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত এবং কখনো আশা ছাড়বেন না। গল্পটি সমাজের কিছু কঠিন সত্য প্রকাশ করে। মায়ের প্রতি স্থানীয় নেতাদের এবং দুষ্কৃতীদের আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজে সততা এবং সঠিক আচরণ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত, যখন কুনাল চাচার সাহায্যের হাত বাড়িয়ে দেন, তখন এটি তানিয়া এবং তার মায়ের জন্য নতুন আশার আলো হয়ে ওঠে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে, কঠিন সময়েও কখনো আশা ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সহায়তা যে কোনো সময় আসতে পারে। তানিয়ার গল্প থেকে আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এই গল্পটি আমাদের অনুপ্রেরণা দেয় কিভাবে আমরা প্রতিকূলতাগুলির মুখোমুখি হতে পারি এবং আমাদের নীতিগুলিকে ধরে রাখতে পারি। জীবনে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এবং প্রতিটি চ্যালেঞ্জ থেকে শেখার মানসিকতা বজায় রাখা উচিত। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।